করতে যাচ্ছি পিএসসি ক্লাসরুমের সেট 2 থেকে অঙ্ক শুরু করব আজকে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আর খুব সুন্দরভাবে এবং সহজ সরলভাবে অঙ্কগুলো বোঝাবো। তোমরা খেয়াল করবে কিভাবে করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে, সাবজেক্ট যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। তো 7 to 1 থেকে শুরু অঙ্ক। 7 to 1 দেখো বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক 123। উৎপাদক 123। 123 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কি করব, আমি ভাগ করব। 123 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1, 4টা 0। এই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে আমি কি করব, ভাগ করব। কতবার দেব? প্রথমে আমি 8 বার দিই। 8 বার দিলে কত হবে? 3 8 24, 2 8 2 16 18, 8 1 8 9 হলো 160 থাকলো। তারপরে আমি কতবার নেব? একবার যাবে। আর তাহলে 123 একবার নিলাম, 37 থাকলো। ক্ষুদ্রতম সংখ্যা এর আগেও ফুড এশায়ের সেটেও এই টাইপের অঙ্ক করেছি আমি। তো এই ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে, তাহলে এই যে 37 যে অবশিষ্ট থাকলো, তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক 123। তাহলে এই 37 যে অবশিষ্টটা থাকলো, এটা কি করব, আমি 123 থেকে বিয়োগ করে যে বিয়োগ ফলটা থাকবে সেটা আমি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কি করব, যোগ করে দেবো। তাহলে 123 থেকে যদি আমি 37 বিয়োগ করি, তাহলে আবার থাকবে কত? 86। বিয়োগ করলে আমার থাকবে 86। এই 86 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, তার সাথে কি করব, আমি যোগ করে দিলে আমার কত হবে? এই হচ্ছে উত্তর 10,086। এটা হবে আমার অ্যান্সার। বলেছে দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 4 গুণ। লসাগু এবং গসাগুর যোগফল 125 এবং একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু ইন্টু গসাগু সমান সমান কি লিখব? সংখ্যা দুটির গুণফল। তাহলে প্রথমে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু। তাহলে আমি লসাগু লিখলাম, ল দিয়ে লসাগু, এবং লিখলাম গসাগু। তো এবার বলেছে যে লসাগু গসাগুর 4 গুণ। গসাগু যদি x হয়, তাহলে লসাগু হবে 4x। এবার কি বলেছে? যে লসাগু এবং গসাগুর যোগফল 125, অর্থাৎ লসাগু আর গসাগুর যোগফল কত? 125। তাহলে যোগ করলে কত পাবো? 5x ইকুয়াল টু 125। কাটলে আমি কত পাবো? 25। মানে x ইকুয়াল টু আমি কত পেলাম? 25 পেলাম। তাহলে x ইকুয়াল টু যদি 25 হয়, এবার আমাকে বলে দিয়েছে যে একটা সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত। তাহলে আমি এখান থেকে দুটো সংখ্যা আগে বের করি। 4x, তাহলে 4 25 100, সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গসাগু। তাহলে লসাগু কত? 100 ইন্টু লসাগু ইন্টু গসাগু কত? x, মানে 25 বেরোলো। তাহলে লসাগু ইন্টু গসাগু লিখলাম সমান সমান সংখ্যা দুটির গুণফল, যেখানে আমাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি লিখব? সূত্র লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ x ইন্টু ওয়াই। এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে আমি কত ধরবো? ওয়াই। তাহলে আরেকটা মান পেয়ে যাব আমি। লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। সেই সংখ্যা দুটির গুণফল আমি লিখলাম এখানে লসাগু ইন্টু গসাগু লিখলাম ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। একটা সংখ্যা দিয়ে দিয়েছে 100, আরেকটা সংখ্যা আমি জানি না, ওয়াই। তাহলে এই 100 100 কাটলাম, তাহলে ওয়াই সমান সমান আমি কত পেলাম? 25। এটাই হচ্ছে উত্তর, যে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে আমার 25 উত্তর। এবার হচ্ছে 73তে বলেছে যে দেখো 73 একটা সরল অঙ্ক। এই টাইপের অঙ্ক কি করব, আমি নিচ থেকে যাব। 1 + 1/2, 1 + 1/2কে আমি যদি ভগ্নাংশে আনি, তাহলে কি করব? 2 1 2 3, 3/2। এই 3/2 আবার কি আকারে হবে? 1 + 1/3/2 এই আকারে হবে। উপরের লাইনে দেখো 1 প্লাস আছে, আমি সেখানে বসালাম। এই 2টা উপরে নিয়ে চলে যাও। তাহলে 2টা উপরে নিয়ে গেলে আমার থাকবে কত? নিচে থাকবে 1 + 2/3
এটাকে যদি আমি এবার ভগ্নাংশ করি তাহলে 3 একে 3 2 5, 5/3 হচ্ছে আমার অ্যান্সার, 5/3। 4 নম্বর, 74 নম্বর দেখো আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম, তো কেউ যদি দেখে বুঝতে না পারো তাহলে এখানে দেখে নাও। 74-এ যে অঙ্কটা দেখছো 1/1, ওটা ইনটু বা পয়েন্ট বলতে পারো, 1/1.4 যেটা, তাহলে অঙ্কটা কী আকার আছে 1/1.4 প্লাস এইভাবে গিয়ে শেষে কত আছে প্লাস 1/13.16, এটা সমান সমান কত? আমি কি করব, এই টাইপের অঙ্ক দেখো এখানে পয়েন্ট থাকুক আর গুণ চিহ্ন থাকুক, গুণ দিয়েও একটা শর্ট ভিডিও দিয়েছি আর পয়েন্ট দিয়েও একটা দিয়েছি, গুণ চিহ্ন থাকুক আর পয়েন্ট থাকুক যাই থাকুক, দেখবে এর ডিফারেন্স কত, ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স 3, এখানেও ডিফারেন্স 3। যদি 2 থাকে, এখানে 3 আছে তাই আমি 1/3 কমন নিব, 1/3। যদি এখানে 2 থাকে তাহলে 1/2 কমন নিব, বোঝা গেল? যদি 4 হয় তাহলে 1/4 কমন নিব। ডিফারেন্সটা আমাকে দেখতে হবে, যেহেতু এখানে ডিফারেন্স 3 তাই আমি লিখব 1/3, 1/3 আমি লিখলাম। এবার কি করব, এবার প্রথমের যে সংখ্যাটা 1/1 এইটুকু নিতে হবে। 1/1 মানে কি, 1/1 নিলাম এটা, বা 1ও নিতে পারো, 1/1 মানেই কি 1, তাই না? তাহলে 1/1 আমি নিলাম। এখানে যদি 2 থাকতো তাহলে আমি 1/2 নিতাম, 3 থাকলে 1/3 নিতাম, কিন্তু এখানে 1/1 হচ্ছে তাই আমি 1 নিব। প্লাস আছে যেহেতু আমি কি করব, সাইন চেঞ্জ করে মাইনাস করব, ঠিক আছে? এবার আমি এটার প্রথমের অংশ একটা নিলাম, এবার এখানে কি করব, আমি 16 নিব, 13 নিব না কিন্তু, 1/16 আমি কত নিব, 1/16। এইটুকু আমাকে করতে হবে, বাকি মিডিলে যতখানি আছে কোনো দরকার নেই করার, ঠিক আছে? এইটুকু আমি সলভ করব। তাহলে এখানে দেখো 15/16 আসবে, আর এখানে গুণ চিহ্ন আছে 1/3, 3 5 15, উত্তর কত আমার 5/16 উত্তর। এইটুকু আমাকে করতে হবে। এখানে ডিফারেন্সটাই মেন, ডিফারেন্স যেটা থাকবে 3 আছে যেহেতু 1/3, 2 থাকলে 1/2, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, বোঝা গেল? এবার আসবো 75, যে একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর গড় নম্বর 51 এবং অন্য 9 জন শিক্ষার্থীর গড় নম্বর 68 হলে এই 17 জন শিক্ষার্থীর গড় নম্বর কত? দেখো এক বলেছে 8 জনের গড় কত 51, তাহলে টোটাল কত, এখানে টোটাল কত পাবো আমি, 8 একে 8, 5 8 40, এটা হচ্ছে সম্পূর্ণ নম্বর, টোটাল নম্বর। এবার বলেছে 9 জনের 68, 9 জনের গড় বয়স 68 করে হলে তাহলে টোটাল বয়স কত, এখানে 8 নং 72, 7 6 নং 54 আর 7 হচ্ছে 61, এই হচ্ছে টোটাল। কিন্তু 8 জন আর 9 জন টোটাল 17 জন, টোটাল 17 জন। এবার এই টোটাল অঙ্ককে আমি কি করব, ভাগ করে দিব 1020, 1020কে আমি কি করব, ভাগ করে দিব, ভাগ করলে কত হবে 60 হবে উত্তর, কত হবে 60 উত্তর, সি নম্বর অ্যান্সার। দেখো 74-এর উত্তরটা হচ্ছে 5/16, আমি বলিনি এর আগে 71 থেকে, তো উত্তরগুলো লিখেছিলাম দেখে নেবে। এবার হচ্ছে 76-এ বলেছে x = 1/3 × y, y = 1/2 × z হলে x y z সমান কত? কিচ্ছু করবে না, কি করব আমি, 1/3 মানে কি 1:3, আমাকে x y z বের করতে হবে, তাহলে আমি এখান থেকে দ পদ্ধতিতে x y z বের করে নিতে পারবো। বাকি আরেকটা অনুপাত কত দিয়েছে আমাকে 1/2, এটা দ পদ্ধতি করো, তাহলে আমার x y z বেরিয়ে যাবে এখান থেকে, তাহলে 1:3:6, এটাই হচ্ছে উত্তর। এবার হচ্ছে 77 থেকে 79, 77 দেখো বলেছে একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 জন,
মোট ছাত্রের সংখ্যা এক্স জন এবং মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর X% হলে মোট ছাত্রের সংখ্যা কত? দেখো টোটাল ছাত্রছাত্রী কত বলেছে? 150 জন, এটা ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী। এবার বলেছে মোট ছাত্রের সংখ্যা এক্স জন, মোট ছাত্র যদি এক্স হয় তার মানে এটা ছাত্র, তাহলে ছাত্রী কত? 150 থেকে এক্স মাইনাস করলে বাকিটা ছাত্রী, এটা হচ্ছে ছাত্রী, এটা ছাত্রী। এবার বলছে মোট ছাত্রীর সংখ্যা, মোট ছাত্রীর সংখ্যা অঙ্কতে এবারে আসিয়ে দেখো, মোট ছাত্রীর সংখ্যা এটা হচ্ছে মোট ছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর X% হলে মোট ছাত্রছাত্রী কত? 150। তাহলে এই ছাত্রীর সংখ্যাটা মোট ছাত্রছাত্রীর X% হলে, পার্সেন্ট বলতে পার্সেন্ট উঠালে 100 নিলাম, তাহলে বলেছে যে ছাত্রের সংখ্যা কত? আমাকে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। আমি এখান থেকে এক্স এর মান বের করতে পারবো, কাটলাম 5 × 10, 3 × 5 = 15। দেখো 300 - 2x = 3x, তাহলে যোগ করলে 2x এই পাশে আসলে 5x, তাহলে 5x = কত? 300, তাহলে x = 60। এটা হচ্ছে উত্তর। এক্স এর মান আমি কত পেলাম? 60 জন। ডি নম্বর অ্যান্সার। 78 বলেছে একটি দ্রব্য 651 টাকায় বিক্রি করলে 7% ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো ধরে নিই দ্রব্যটার ক্রয় মূল্য আমার ছিল কত? 100 টাকা। এবার বিক্রি করতে গিয়ে 7% ক্ষতি করেছে, তার মানে সে 93-তে বিক্রি করেছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রি করেছে 93-তে, 93 = 651, তাই না? তো 100 টাকা ছিল, 93%-এ বিক্রি করেছে, তাহলে এই 93% = 651 টাকা, কারণ এটাই বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এত পার্সেন্টে বিক্রি করেছে। 100 টাকার জায়গায় সে 93 টাকায় বিক্রি করেছে, 7% লসে, 7% ক্ষতিতে বিক্রি করেছে। বোঝা গেল? তাহলে 651% উঠালে উপরে 100/93, দেখো 7 দিয়ে কেটে যায়, = 700 টাকা অ্যান্সার। কত টাকা? 700 টাকা। এবার হচ্ছে 79-এ একটি পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 20% লাভ হয়। যদি ছাড় 20% হয় তবে লাভের হার কত? খেয়াল রাখবে যে এই টাইপের অঙ্ক, পার্সেন্টেজ এই টাইপের অঙ্ক যদি 100 ধরে করে কেউ, তাহলে সব থেকে সুবিধা। 100 ধরে অঙ্ক করলে সব থেকে সুবিধা হবে যে ধার্য মূল্যের উপর 10% ছাড়। ধরে নিই আমার ধার্য মূল্য 100 টাকা, 10% ছাড় দিলে আমার কত থাকবে? 90 টাকা আমাকে বিক্রি করতে হবে। তারপরেও বলেছে 20% লাভ, অর্থাৎ 90 টাকা বিক্রি করলেও তার 20% লাভ থাকে। তাহলে তার ক্রয় মূল্য কত? এটা তো লাভে বিক্রি করেছে, তাই না? যে 20% লাভ, তাহলে 20% লাভ মানে কি? 120 টাকা, তাই না? 120 টাকা। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে, ক্রয় মূল্য আমার কত? 100 টাকা ধরেছিলাম, তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে যদি 120 টাকা মানে 20% লাভ, অর্থাৎ 120 টাকা যদি বিক্রি করে তাহলেই তো 20% লাভ, তাহলে ক্রয় মূল্য আমার 100 টাকা। তাহলে ঐকিক নিয়মে করছি, দেখো একে কত, তাহলে আমার 90 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বেরিয়ে যাবে এখান থেকে, ক্রয় মূল্য এখান থেকে বেরিয়ে যাবে। কেটে গন্ডগোল করলাম এই জায়গাটা, 120, এটা কাটো, 3 × 4 = 12, 3 × 3 = 9, 4 × 25 = 100, সমান কত পেলাম? 75 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য 75 টাকা, সেই জায়গাটা সে কী করেছে? 90 টাকায় বিক্রি করেছে, তাহলে তার 25% লাভ, 20% লাভ হয়েছে। তাহলে 75 টাকা ক্রয় মূল্য। এবার কি বলেছে? যদি ছাড় 20% হয় তবে লাভের হার কত? তার মানে এবার যদি ছাড় 20% করে, যেখানে 10% দিয়েছিল সেখানে যদি এবার 20% করে, অর্থাৎ যদি 20% করে ছাড়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা, কিন্তু এখানে তো ক্রয় মূল্য 75 টাকা, বিক্রি করছে 80 টাকা, তাহলে 5 টাকা লাভ। কততে? 75 টাকায় 5 টাকা লাভ। দেখো উপরে 20,
নিচে 3 ভাগ করলে 6/2 3% লাভ হবে। কি হবে? 6/2 3% লাভ হবে। 80 থেকে 82 নম্বর। 80 নম্বরে বলেছে কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর এবং 3 বছরে যথাক্রমে 880 টাকা এবং 920 টাকায় পরিণত হয়, তবে মূলধনের পরিমাণ কত? দেখো 880 টাকা থেকে যখন 920 টাকা হলো, 2 বছর ও 3 বছর, 2 বছর আর 3 বছর, 2 বছরে হলো 880 টাকা আর 3 বছরে হলো 920 টাকা, তাই না? তাহলে এই 2 থেকে 3-এ আসতে তার কত টাকা বেড়েছে? তাহলে 920 টাকা থেকে আমি 880 টাকা যদি বিয়োগ করি, 40 টাকা বেড়েছে। 40 টাকা বেড়েছে কত বছরে? 1 বছরে, তাই না? 2 বছরে 880 টাকা, 3 বছরে 920 টাকা, তাহলে 1 বছরে কতটা বেড়েছে? 40 টাকা বেড়েছে। তাহলে 40 টাকা যেহেতু বেড়েছে, তাহলে 2 বছরে কত বেড়েছিল? এটা হচ্ছে 1 বছরের 40 টাকা। তাহলে এবার ব্যাকে যাও, পেছনে যাও, পেছনে গেলে 2 বছরে কত টাকা বাড়বে? 1 বছরে 40 টাকা হলে 2 বছরে 80 টাকা, 80 টাকা বাড়বে। তাহলে 2 বছরে যদি 80 টাকা বাড়ে, অর্থাৎ তাহলে এর মধ্যে 80 টাকা বেশি আছে, ওর মধ্যে 80 টাকা বেশি আছে। তাহলে 880 টাকা থেকে যদি আমি 80 টাকা বাদ দিই, তাহলে আমার কত পড়ে থাকবে? 800 টাকা পড়ে থাকবে। এটা হচ্ছে আমার মূলধনের পরিমাণ, এটাই হচ্ছে আমার মূলধন। এবার হচ্ছে 81 নম্বর। কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 2 গুণ হলে কত বছরে মূলধন একই সুদের হারে 8 গুণ হবে? এই টাইপের অঙ্ক যদি থাকে চক্রবৃদ্ধি দিয়ে, তাহলে কি করবে? আমরা নামতা পদ্ধতিতে অঙ্ক করব। এটা হচ্ছে বছর, এটা হচ্ছে গুণ। 4 বছরে হয় 2 গুণ, নামতা পড়ব। 4 বছরে 2 গুণ কিভাবে পড়ব সেটা খেয়াল করবে। 4-এর ঘরের নামতা পড়ব শুধু। 4 দুগুণে 8, 2-এর ঘরের নামতা 2 দুগুণে 4। এবার দেখো নামতা তো দুটো ঘরেরই পড়লাম। 4 দুগুণে 8, 2 দিয়ে শুরু করলাম। 4 একে 4 তো আছেই, তাই না? 4 একে 4 আছেই, 1 দিয়ে শুরু করব না, যেহেতু 4 একে 4, 4 তো আছেই, 2 একে 2, 2 আছেই, কিন্তু 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এবার আমি পরের স্টেপ কি করব? এর সাথেই গুণ করব। 3 4 12, কিন্তু এর সাথে গুণ করব না। একে গুণ করে যে 4 পেলাম, 4-এর সাথে 2 গুণ হবে সব সময়। 4-এর সাথে 2 গুণ করব, কত হবে? 8 হবে। কত হবে? 8 হবে। 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হবে। এইভাবে বাড়তে হবে। 2 দুগুণে 4, 4 হলো। 4-এর সাথে 2 গুণ করলাম, 8 হলো। 8-এর সঙ্গে 2 গুণ করব, 16 হবে। 16-এর সাথে 2 গুণ করব, 32 হবে। 32-এর সঙ্গে 2 গুণ করব, 64 হবে। এটাকে, এই লাইনটাকে আমি এইভাবে বাড়বো, এইভাবে বাড়তে থাকবো। কিন্তু এই জায়গাটা আমি সবসময় 4-এর ঘরেরই নামতা পড়বো। দেখো বলেছে কত, যে কত বছরে 8 গুণ হবে। দেখো 8 গুণ হয়ে গেছে কত? 12 বছরে। তাহলে এটাই আমার উত্তর, 12 বছরে। বুঝতে পারা গেল? আবার বলছি, 4-এর ঘরের নামতা পড়বো আর 2-এর ঘরের নামতা পড়বো প্রথম লাইনটা। 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এবার এর ঘরেরই নামতা পড়বো, 4-এর ঘরেরই নামতা পড়তে পড়তে লিখবো। 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এইভাবে। কিন্তু এই ঘরটা কি করব? আমি 2 দুগুণে 4, 4 পেলাম। 3 দুগুণে 6 লিখবো না, কিন্তু 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইভাবে বাড়বো। বোঝা গেল? তাহলে দেখবে যে 8 গুণ বলেছে, কখন আমার 8 চলে আসলো? যখন এখানে 12, এখানে 8 হলো। তার মানে কি? 12 বছরে 8 গুণ। উত্তর কত? 12 বছর। এবার হচ্ছে 82 নম্বর। 82 নম্বর বলেছে এ এবং বি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 72 দিনে, বি এবং সি একই কাজ সম্পূর্ণ করে 120 দিনে, এ এবং সি কাজটি সম্পূর্ণ করে 90 দিনে, তবে তিনজন একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? অনেকে ইউনিট ধরে করে। ইউনিট ধরে করলেও তোমার যত সময় লাগবে, আর তুমি এটাকে যদি হাফ কমন নিয়ে করো, সবাই সবার সাথে আছে বলে আমরা কি করব? হাফ কমন নেব। এর আগের ভিডিওতেও আমি দিয়েছি যে সবাই সবার সাথে যদি একবার করে থাকে, তাহলে আমরা কি করব? হাফ কমন নেব। হাফ কমন নিলে 1/, কত? 1/72 প্লাস 1/120
প্লাস 1/90, এদের লসাগু কত 360, এই লসাগুটাই একটু তোমার সময় লাগবে ওই জায়গাটা 360, তাহলে এই জায়গাটা 5, এই জায়গাটা কত 3, এই জায়গাটা 4, তাহলে যোগ করলে কত হবে 12, তাহলে 1/2 তাহলে লিখবো কি কত 1/2 ইন্টু 12/360, তাহলে 6 দুগুণে 12, 6 6 36, তাহলে পেলাম কত 1/60, অর্থাৎ 1/60 মানে কত, এটা অংশে অংশে হলো, উল্টে দিলে কি হবে দিন হয়ে যাবে, এটাই হবে উত্তর 60 দিন। 83 থেকে 85, 83 একটি চৌবাচ্চা এ নল ভর্তি করে 5 ঘন্টায় এবং বি নল ভর্তি চৌবাচ্চাটি খালি করে 4 ঘন্টায়। চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? সিম্পল ম্যাথ, চোখ বন্ধ করে এক করতে পারি 1/5 ভর্তি করে, আর এক করে কি খালি করে, এটা আমরা করতে পারি। আর এক করতে পারি কি a ইন্টু বি বাই a মাইনাস বি, এটা হচ্ছে সব থেকে সোজা। তাহলে a কত 5, b কত 4, এদের পার্থক্য কত 1, সমান সমান সরাসরি এত ঘন্টা আমার উত্তর, তাই না, সরাসরি এত ঘন্টা। উপরেরটা করলে লসাগু করলে ওই 1/, আকারে আসবে, অংশে আসবে, অংশকে উল্টে দিলে ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে 84, বলেছে 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন তার বিপরীত দিকে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত? কিমি পার ঘন্টায় বলেছে। বিপরীত দিকে আসছে, তাহলে আমরা গতিবেগ কি করব, যোগ করব। তাহলে ব্যক্তির গতিবেগ কত 3 কিমি পার ঘন্টা, আর ধরে নিই ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দূরত্ব বাই সময়। দূরত্ব কত 240 মিটার বাই সময় কত 10 সেকেন্ড। দেখো এটা কিমি পার ঘন্টায় আছে, এটা মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ, এই গতিবেগটাকে আমাকে কিসে আনতে হবে, কিমি পার ঘন্টায় আনলে কি করব 18/5। অনেকে কনফিউজ করে যে কিমি 18/5 লিখবো না 5/18 লিখবো, এটাও ভুল করে, অনেকে বুঝে উঠতে পারে না যারা একটু কম বোঝে। তো দেখো কিলোমিটার বড় না ছোট, মিটারের থেকে বড়, তাই বড় সংখ্যাটা উপরেই লিখবে 18। যদি বলে মিটার পার সেকেন্ডে করতে হয়, তাহলে কি করবে, মিটার ছোট তাই 5 উপরে যাবে, তখন বোঝা গেল, বড় হলে বড়টা উপরে, ছোট হলে ছোটটা উপরে। কেটে দাও, তাহলে এই জায়গাটা কত হবে 3 5 15 প্লাস 5x ইকুয়াল টু 24 আর 18 গুণ করলে কত হবে 3 432, তাই না, 432 হলো, 15 মাইনাস করে দাও 417, তাহলে এই 5x দিয়ে আমাকে কি করতে হবে 417কে ভাগ করতে হবে, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে আমি x এর মান পাবো। তাহলে 5 দিয়ে ভাগ করি, 5 8 40, 3 5 15, 4 5 20, এটা হচ্ছে আমার উত্তর 83.4 কিমি পার ঘন্টা, সি নম্বর অ্যান্সার। এবার আসবো কততে আমি 85 নম্বর, 85 আসবো। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিমি যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে 12 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত? দেখো অনুকূলে গেলে আমরা কি করি, গতিবেগ যোগ করি, আর প্রতিকূলে আসলে গতিবেগ বিয়োগ করি। তাহলে 18 কিলোমিটার অনুকূলে যায়, তার মানে x আমি নৌকা ধরলাম, y আমি স্রোত ধরলাম, কত ঘন্টা নেয় সময় 4 ঘন্টা। তাহলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে গুণ করো এর সাথে, তাহলে পাবো কত 2x প্লাস 2y ইকুয়াল টু 9। একটা সমীকরণ পেলাম 1 নম্বর। আরেকটাই কি বলেছে যে সেই 18 কিমি এবার হবে প্রতিকূলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12 ঘন্টা। তাহলে 3 6 18, 6 দুগুণে 12, তাহলে পাবো কত 2x মাইনাস 2y ইকুয়াল টু 3। আরেকটা পেলাম 3। এবার এই সমীকরণটা বসাও একটা, 2x প্লাস 2y ইকুয়াল টু 9, কেটে দাও, সাইন চেঞ্জ করার দরকার নেই, অটোমেটিক চেঞ্জ হয়ে আছে।
তাহলে 4x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু 3। এক্স কার পেলাম? 3 পেলাম নৌকা, নৌকার আমি 3 পেয়ে গেলাম। তাহলে নৌকা যেহেতু আমি 3 পেয়ে গেলাম, তাহলে যে কোনো এক লাইনে বসিয়ে দাও, তাই না? যে কোনো এক লাইনে এখানে বসাও। তাহলে বসাবো কত? এক্স, তাহলে এই প্রথম লাইনটাই বসাচ্ছি। তাহলে 2x মানে 6 মাইনাস 2y ইকুয়াল টু 3, তাহলে মাইনাস 2y ইকুয়াল টু -3, বিয়োগ করলে ওই পাশে গেলে -3, মাইনাস মাইনাস কাটা, তাহলে y ইকুয়াল টু 1.5 হচ্ছে স্রোতের বেগ, 1.5 হচ্ছে স্রোতের বেগ। এবার হচ্ছে 86 আর 87। 86-এ বলেছে দুটি সংকর ধাতু এ ও বিতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। এ ও বি ধাতু দুটির সমপরিমাণ মেশালে নতুন ধাতুতে সোনা ও তামার অনুপাত কত হবে? দেখো, সোনা ও তামা, সোনা ও তামা অনুপাত কত দিয়েছে? 7:2, আরেকটাতে কত দিয়েছে? 7:11। এবার আমি কি করব? দেখো, একটু বিশ্লেষণভাবে করছি, বিস্তারিত করব। এখানে সোনা 7:2, এই পাশে তামা 7:, এখানে সোনা ও তামা, সোনা ও তামা, তাহলে এই জায়গাটা মানে গোল্ড জি আর কপার, এই জায়গাটাও গোল্ড আর হচ্ছে কপার। তাহলে এটা গোল্ডের অনুপাত, এই পাশে গোল্ডের অনুপাত, তাহলে গোল্ডের অনুপাত কত? 7/9, এই পাশেরটাও 7/18, কত? 7/18। টোটাল অনুপাত কত? 9, তাই 7/9 লিখলাম গোল্ড, আর এই পাশের টোটাল অনুপাত কত? 18, তাই 7/18। তাহলে আমি গোল্ড দুটোকে এক পাশে নিয়ে আসলাম, তাই না? গোল্ডকে আমি এক সাইডে নিয়ে আসলাম, এবার তামাগুলোকে এক সাইডে নিয়ে আসবো। তামা কত? 2/9, টোটাল অনুপাত কত? 9, তাহলে 2/9 যোগ টোটাল অনুপাত 18, তাহলে 11/18। তাহলে একদিকে সোনা, একদিকে তামা আমি পেয়ে গেলাম, করে নিলাম। এবার এদের এলসিএম কত? 18, 14 প্লাস 7 ইকুয়াল টু এলসিএম 18, লসাগু 18, 4 প্লাস 11। তাহলে এই 18 কাটো, থাকলো কত? 21:15, 3 7 21, 3 5 15 হচ্ছে উত্তর, 7:5 হচ্ছে উত্তর। এবার আমি আরেকটা পদ্ধতিতে করতে পারি। আরেকটা পদ্ধতি কি হচ্ছে? যে 7:2 আর 7:11 এদের অনুপাত যোগ কত? অনুপাতিক যোগফল কত? 9, এদের কত? 18। এবার আমাকে দুই পাশে অনুপাতটাকে কি করতে হবে? সমান করতে হবে, ইকুয়াল করতে হবে। ইকুয়াল করলে আমি এর সাথে কত গুণ করলে 18 হবে? ইকুয়াল তো করতে হবে, এখানে 9 আছে, এখানে 18 আছে, তাহলে এর সাথে আমি যদি 2 গুণ করি তাহলে এখানে 18 হলো, আর এর সাথে আমাকে 1 গুণ করতেই হবে, এখানে ছাড়া যাবে না। এখানে 1 গুণ করলে 18, এখানে 2 গুণ করলে 18, তাহলে আমার ইকুয়াল হলো। ইকুয়াল করলাম। এবার কি করব? এখানে 18 করতে গিয়ে আমি কত নিলাম? 2 নিলাম, তাহলে এই 2 কি করবে? এর সাথে গুণ করো, 7 দুগুণে 14 আর হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এটা কি? গোল্ড। আর এইটুকু কি? কপার। 7 × 7, 11 × 11, তাহলে এটাও গোল্ড, এটাও কপার। তাহলে গোল্ডগুলোকে এক পাশে আনো, 7 আর 14 কত? 21, আর কপারটাকে ওই পাশে নিয়ে যাও, কত হয়ে গেল? 15, তাই না? এই হলো আকার, আমি নিয়ে আসলাম। তাহলে 21:15 মানে 7:5 হচ্ছে উত্তর। এটাকে এই পদ্ধতিতেও করা যায়। এরপরে 87-এ বলেছে এ এবং বি এর বয়সের অনুপাত 5:x, 5:x। এর বয়স সি এর থেকে 18 বছর কম এবং 9 বছর পরে সি এর বয়স হবে 47 বছর। 9 বছর পর যদি সি এর বয়স 47 বছর হয়, কয় বছর পর? 9 বছর পর কত হবে? 47। কী হবে? সি এর বয়স। তাহলে 9 বছর পরে যদি 47 হয়, তাহলে 9 বছর বিয়োগ করে দাও এর থেকে, তাহলে কত থাকবে? 38 বছর। তাহলে এটা হবে সি এর কি? বর্তমান বয়স। সি এর হচ্ছে বর্তমান বয়স 38। এবার পেছনে যাও, যে সি এর থেকে 18 বছর কম কে? এ। সি এর থেকে 18 বছর কম যদি এ হয়, তাহলে এ কত হবে? তাহলে 38 থেকে 18 বিয়োগ করলে 20 বছর কে? 20 বছর হবে এ।
20 বছর এ বেরোলো। এবার অনুপাত দিয়ে দিয়েছে A/B এর অনুপাত কত দিয়েছে 5:x, তাহলে 20 উপরে এ লিখবো, 20 বছর এ আর নিচে বি এর মান আমার জানা নাই বি, A/B এদের অনুপাত কত 5:x, 5:x, 4 5 20 কাটলাম, তাহলে x ইকুয়াল টু b ইকুয়াল টু 4x, b ইকুয়াল টু আমি কি পেলাম 4x পেলাম। এবার আমি অঙ্কতে আসবো। এবার শেষে বলেছে যে এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান হলে, সি এর বয়স কত পেয়েছিলাম 38, তাহলে এ আর বি এর বয়সের পার্থক্য, তাহলে বি এর বয়স কত 4x, এর বয়স কত পেয়েছি 20, ইকুয়াল টু কত লিখবো 38, তাহলে দেখো 4x ইকুয়াল টু 58, তাহলে x ইকুয়াল টু 4 দিয়ে 58কে ভাগ করতে হবে, 4 14 56, 2 থাকলো 4 5 20, 14.5, কত উত্তর 14.5, 87 সি নম্বর। এবার হচ্ছে 88 থেকে 90, 88 বলেছে 101 প্লাস 102 প্লাস 103 প্লাস ডট ডট দিয়ে 200, এর মান কত, এর মান কত দেখো যে 101 এর আগেও ছিল, এর সূত্র হচ্ছে যে আগে যদি থাকে কিছু তাহলে সেটাকেই বাদ দিতে হবে, যে 101 যেহেতু দিয়েছে তার মানে আগে 100 পর্যন্ত ছিল, তাহলে 1 থেকে 100 পর্যন্ত ওইটাকে বাদ দিতে হবে। তাহলে সেই সূত্র কি করব আমি, এখানে আমি 1 লিখবো, n ইকুয়াল টু বড় সংখ্যার মান কত, যে লাস্টে প্লাস 200 লিখেছে, 200 লিখেছে, তাহলে সেই 200টা হচ্ছে একটা n ইকুয়াল টু 200, আর একটা 101 পর্যন্ত থেকে শুরু করেছে ম্যাথটায়, তাহলে তার আগে শেষ কত ছিল 100, তাহলে ওখানেও একটা n সমান সমান 100, তাহলে একটা আমি কত পেলাম অঙ্কের অনুসারে যে প্লাস 200 সেটা হচ্ছে এটা, আর 101 থেকে শুরু করেছে যেহেতু অঙ্কটা, তাহলে 101 থেকে 100 পর্যন্ত ছিল, সেই জায়গাটা কি করতে বাদ দিতে হবে। তাহলে অঙ্কর আকার কেমন ছিল, অঙ্কর আকার ছিল 1 প্লাস ডট ডট দিয়ে 100, আবার 101 থেকে শুরু করেছে ডট ডট দিয়ে 200, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা একটা n আর এটা একটা n, বোঝা গেল, এটা একটা n এটা একটা n, তাহলে এই n থেকে এই n, তাহলে সূত্র কি n ইন্টু n প্লাস 1/2 মাইনাস n ইন্টু n প্লাস 1/2, এবার এই nটা কোনটা, এই nটা হচ্ছে বড়টা 200 ইন্টু 200 প্লাস 1/2 মাইনাস আরেকটা হচ্ছে n হচ্ছে 100 ইন্টু 100 প্লাস 1/2, তাহলে এখানে কাটলে কত হবে 100, এই জায়গাটা কাটলে কত হবে 50, তাহলে এই জায়গাটা কত পাবো আমি 201, অর্থাৎ 201 এর পরে দুটো শূন্য মাইনাস এই জায়গাটা কত হবে 101 এর সাথে 50 গুণ, তাহলে 50 50, 101 এর সাথে যদি 50 গুণ করি তাহলে 50 50, ঠিক আছে, তাহলে এই 50 50 কি করব আমি এর থেকে বিয়োগ করব, এই হচ্ছে উত্তর 15,050 হচ্ছে উত্তর, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 89 বলেছে একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর 3/5 অংশ ছাত্রী এবং বাকিরা ছাত্র, যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ স্কুলে অনুপস্থিত থাকে তবে মোট শিক্ষার্থীর কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত থাকবে। এটা সিজিএল এর ম্যাথ, সিজিএল এর সেটে এই ম্যাথটা আছে। তো আমি যদি ধরে নিই অঙ্ক যে 3/5 অংশ ছাত্রী, আমি যদি ধরে নিই যে টোটাল ছাত্র ছাত্রী মিলে আমার 500 জন, তার মধ্যে 3/5 অংশ অর্থাৎ 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ যদি হয় তাহলে 300 জন কি হবে 300 জন ছাত্রী আর 200 জন ছাত্র, টোটাল 500, তাহলে 300 জন 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ এই 5 ভাগ বলতে কি টোটাল তার 3 ভাগ যদি নিই তাহলে 300 জন ছাত্রী আর 200 জন ছাত্র, বোঝা গেল। এবার হচ্ছে যদি ছাত্রীর 2/9 অংশ, অর্থাৎ 300 জনের মধ্যে ছাত্রীর যদি 2/9 অংশ, অর্থাৎ 3 100তে 300, এটা অর্থাৎ 200/3, এই অংশ যদি অনুপস্থিত থাকে তাহলে এটা অ্যাবসেন্ট, এটুকু অ্যাবসেন্ট হলো, অনুপস্থিত হলো। এবার ছাত্রের 1/4 অংশ, ছাত্র কত 200, তাহলে 1/4 ইন্টু 200 তাহলে কত 50,
তাহলে 50 জন যদি অ্যাবসেন্ট হয় তাহলে প্রেজেন্ট কত? 150 জন প্রেজেন্ট। এই জায়গাটা অ্যাবসেন্ট আছে 300 জনের মধ্যে, তাহলে এই জায়গাটা প্রেজেন্ট কত? তাহলে 300 মাইনাস 200/3, তাহলে 900 700 কত থাকবে? 700/3 হচ্ছে প্রেজেন্ট। তাহলে এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট। টোটাল ছাত্র কত? 500 জন। টোটাল প্রেজেন্ট কত? যোগ করব 150 প্লাস 700/3, 150 প্লাস 700 তাহলে 150 প্লাস 700/3কে তাহলে করলে 1150/3। এবার বলেছে সম্পূর্ণ ছাত্রের কত অংশ শিক্ষার্থী উপস্থিত ছিল? সম্পূর্ণ কত? 500, তাহলে 500 দিয়ে ভাগ করে দাও, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 5 10 50, তাহলে 23/30 হচ্ছে আমার অ্যান্সার। 23/30। এবার হচ্ছে 90 নম্বর। কত? 90 নম্বর। রাম তার সম্পত্তির 1/3 অংশ তার স্ত্রীকে এবং বাকি সম্পত্তির 3/5 অংশ তার কন্যাকে দেন। সে তার বাকি সম্পত্তি তার পুত্রকে দেন, যা 6400 টাকার সমান, 6400 টাকার সমান। 1/3 অংশ তার স্ত্রীকে দেন। ধরে নিই সম্পূর্ণ টাকা কত? x/3। সম্পূর্ণ টাকার 1/3 অংশ তার স্ত্রীকে দেন, তার মানে কি এই অংশটা স্ত্রীকে দেন। এবং বাকি সম্পত্তি, তাহলে x থেকে যদি আমি বিয়োগ করি তাহলে সেটা বাকি থাকবে কত? 2x/3। বাকি সম্পত্তির 3/5, বাকি সম্পত্তির 3/5, তাহলে 2x/5। বোঝা গেল? দেখো সম্পূর্ণ যদি ধরি আমি x, তার 1/3 অর্থাৎ x/3 অংশ কাকে দেন? স্ত্রীকে দেন। তো সম্পূর্ণ থেকে যদি আমি x/3 বাদ দিই তাহলে আমার বাকি থাকবে 2x/3। সেই 2x/3-র 3/5 অংশ কাকে দেন? কন্যাকে দেন। তাহলে 3 3 কেটে তাহলে 2x/5 এটা কন্যাকে দেন, হ্যাঁ না, এটুকু কন্যাকে দেন। এবার বলেছে যে বাকি সম্পত্তি তার পুত্রকে দেন। তাহলে আমার দিচ্ছে কত কত? এক দিচ্ছে x/3, তাই না, এক দিচ্ছে x/3 আর হচ্ছে একটা 2x/5, 2x/5। তাহলে x/3 প্লাস 2x/5 এটা দিচ্ছে কোথার থেকে? x থেকে। তাহলে x থেকে যদি আমি এই দিচ্ছেটাকে বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কার থাকবে? শেষে যাকে দিয়েছে 6400 টাকা সেটা থাকবে। তাহলে আমি কি করব? x মাইনাস x/3, এটা মাইনাসও দিতে পারো, আর না তোমাকে ব্র্যাকেট দিয়ে প্লাস করতে হবে। তাহলে আমি এটাকে মাইনাসই রেখে দিই, ঠিক আছে। x/3 আর হচ্ছে 2/5 প্লাস করতে গেলে ব্র্যাকেট করতে হবে, ইকুয়াল টু 6000, ইকুয়াল টু কত? 6400 টাকা, 6400 টাকা। তাহলে এই জায়গাটা লসাগু কত? 15। তাহলে 15x মাইনাস 5x মাইনাস 6x, তাহলে উপরে থাকলো কত? 4x/15 ইকুয়াল টু 6400 টাকা। 4 16 64 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 15 ইন্টু 16 গুণ করলে কত হবে? 24000। 24000 হচ্ছে উত্তর। তো এরপরে প্র্যাকটিস সেটের দুটো অঙ্ক ছাড়া পড়েছিল ভিডিও, ওই দুটো অঙ্কর ভিডিও একটু খারাপ হয়ে গেছিলো বলে আমি কেটে বাদ দিয়েছিলাম, মানে করতে গিয়ে সাউন্ড আসেনি, ততক্ষণে ডিউটি চলে গেছি, আমার তো সেখানে সম্ভব না, আমি ওই জন্য কেটে ওটাকে বাদ দিয়ে এডিট করেছিলাম। তো ওই দুটো অঙ্ক করাবো। প্র্যাকটিস সেট 1-এর 93 আর 94 ম্যাথটাই ছাড়া পড়েছিল। তো দেখে নাও 93, এটা হচ্ছে প্র্যাকটিস সেট 1-এর দুটো অঙ্ক ছাড়া পড়েছিল। বাই মিস্টেকে ভিডিও ভালো হয়নি তাই কেটে বাদ দিয়েছিলাম। তো শুরু করছি। বলেছে একজন পুরুষ, একজন মহিলা
এবং একজন বালক একটি কাজ যথাক্রমে 3 দিন, 4 দিন এবং 12 দিনে সম্পূর্ণ করে, তবে একজন পুরুষ ও একজন মহিলার সঙ্গে আর কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটি 1/4 দিনে সম্পূর্ণ হবে? দেখো, একজন পুরুষ একটি কাজ 3 দিনে করে, একজন পুরুষ যদি 3 দিনে করে তাহলে 3 দিনে কত করে? 1/3 অংশ, এটা অংশ, বোঝা গেল? এটা হচ্ছে 1/3 অংশ হচ্ছে 3 দিনের কাজ। কয় দিনের? 3 দিনে এত অংশ কাজ করে। 3 দিনে যদি এত অংশ কাজ করে তাহলে 1/4 দিনে কত অংশ কাজ করবে? তাহলে 1/12 অংশ কাজ করবে। কে? পুরুষ। পুরুষ। এবার পরের জন যাও, পরে কি বলেছে? একজন মহিলা 4 দিনে করে, তাহলে একজন মহিলা 4 দিনে করলে 4 দিনে কত অংশ? এত অংশ। 4 দিনে যদি এত অংশ হয় তাহলে 1/4 দিনে কত অংশ? 1/16 অংশ। 1/4 দিনে, নিচের লাইনে দেখো 1/4 দিন দিয়ে দেওয়া আছে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে ওরা দুইজনে কত অংশ করে সেটা আমি বের করব। 1/12 প্লাস 1/16, 1/4 দিনের দুইজনে কত অংশ করে সেটা আমি বের করব। লসাগু কত? 48, 4 × 12 = 48, 3 × 16 = 48, তাহলে 7/48, এটা 1/4 দিনের। তাহলে বাকি অংশ আমার থাকবে কত? এখান থেকে বাদ দিতে হবে এক অংশ থেকে। 7/48 = থাকবে আমার 41/48। এটা হচ্ছে আমার বাকি কাজ। বোঝা গেল এই পর্যন্ত? এবার আমি কি করব? এবার বলেছে যে একজন মহিলা, শেষে বলেছে একজন, এটা পুরুষ আর এটা হচ্ছে মহিলা। শেষে বলেছে যে তার সঙ্গে আর কতজন বালক নিযুক্ত করলে। এবার বালকের লাইন, প্রথমের লাইনে দেখো একজন বালক 12 দিনে বলেছিল। একজন বালক যদি 12 দিনে করে তাহলে 1/4 অংশ, এই 1/4 দিনে কত অংশ করবে? তাই না? 12 দিনে যদি এইটুকুও করে অংশ তাহলে 1/4 দিনে কতটুকু করবে? 1/4 দিনে করবে 1/48। 1/48, বোঝা গেল? এবার কি করবে? এটাও অংশ, এটাও অংশ, উল্টে দিলে কি হয়? দিন হয়। তাহলে এটাকে উল্টালে দিন করতে হবে, এটাকে উল্টে দিতে হবে। তাহলে অতএব দুটোই যদি উল্টে যায় তাহলে আমাকে দিন করতে। শেষে কি বলেছে? আর কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটি এত দিনে সম্পূর্ণ হবে। তাহলে এটাও অংশ আছে, এটাও অংশে আছে, উল্টে দিলে দিন হয়। কিন্তু অংশকে আমি এই অংশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? আমি বালকের সংখ্যা পেয়ে যাব। এই অংশকে যদি এই 1/48 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার কি পেয়ে যাব? 41 জন। কতজন? তার সঙ্গে আর কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটি 1/4 দিনে সম্পূর্ণ হবে? এটা হচ্ছে আমার উত্তর 41, ডি নম্বর। বোঝা গেল? এবার হচ্ছে 94 বলেছে একটি ভর্তির চৌবাচ্চা একটি নল খালি করে 1 ঘন্টা এবং অপর একটি নল খালি করে 30 মিনিটে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় তবে কত সময় ভর্তি চৌবাচ্চাটি খালি হবে? দুটোই খালি করে, দুটোই ভরে। দুটো বললে আমরা কি লিখি? A × B / A + B। আর যদি দুটোই খালি করে তাহলেও ওটাই লিখব, A × B / A + B। একটা খালি একটা বললে আমরা কি লিখি? A × B / A - B। একটা খালি একটা ভর্তি। এখানে যদি দুটোই ভর্তি করে তাহলেও এটা লিখব, আর যদি দুটোই খালি করে তাহলে এটাই লিখব। তো লিখব কি? 1 ঘন্টা আর অপর একটি নল খালি করে 30 মিনিটে। যদি দুটি নল 1 ঘন্টা তাহলে কত মিনিট? 60 মিনিট। আর একটা খালি করে 60 মিনিটে, আরেকটা খালি করে 30 মিনিটে। তাহলে A × B আর যোগ করব A + B, 90 যোগ করলে কেটে দাও, 3 × 3 = 9, 3 × 20 = 60, 20 মিনিট। কত উত্তর?
20 মিনিট উত্তর 94 এর এ। তো এই দুটো অঙ্ক ছাড়া পড়েছিল। তো আশা করি বন্ধুরা অঙ্কগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে।